শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুভ সকাল মাসুকও আছি আপনাদের সাথে, পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথেই থাকবো। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দেরি করতে চাই না, কে আছেন জানাতে চাই, তুমি জানাও। ওকে প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি ধারাভাষ্যকার শামসুল ইসলাম, চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। জি ধন্যবাদ। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চমৎকার এই সকালে আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে এবং একটা নতুন বিষয় সম্পর্কে, নতুন বললেও হয়তো বা ভুল হবে, এমন একটা বিষয় সম্পর্কে আমরা আজকে আপনার কাছ থেকে জানবো যেটা মানুষের একটা আগ্রহের জায়গা। অ্যাবসলিউটলি, খেলাধুলা পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া বিরল। সেক্ষেত্রে খেলাধুলা নিয়ে যেহেতু আমরা কাজ করি পর্দার পেছন থেকে, খুব বেশি দেখারও সুযোগ পায় না আমাদের, শোনে খুব বেশি। একদম। আজকে দেখার সুযোগ পাবে, আমাদের কিছু কথা নিশ্চয়ই স্যার। এবং আপনি বলছেন যে খেলাধুলা পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না, এটাই ঠিক। কিন্তু এই সময় তো আসলে ছেলেমেয়েরা খেলাধুলার খুব একটা সুযোগও পায় না। আসলে আমি একেবারে আপনাদের সেই শৈশবে যেতে চাই এবং একই সঙ্গে বর্তমান সময়ের প্রেক্ষাপটেও আপনার কাছে জানতে চাই আপনার শৈশবটা কেমন ছিল, এখনকার শৈশব সেটাও আসলে কতটা পজিটিভ, কি বলবেন? চমৎকার একটা বিষয় আপনি নক করেছেন শুরুতে। ইয়েস, চ্যালেঞ্জিং টাইম আমাদের বর্তমান প্রজন্মের শিশু এবং কিশোরদের জন্য, বিশেষ করে তিলোত্তমা ঢাকা রাজধানী শহরে যারা যে সমস্ত শিশুরা বাস করে তাদের জন্য সত্যি স্পেস কম, সুযোগ কম, ফাঁকা জায়গা একেবারেই নেই। কিন্তু আপনি যদি গ্রামগঞ্জে বা মফস্বল শহরগুলোর কথা ভাবেন, সেখানে কিন্তু অবারিত মুক্ত মাঠের একদমই অভাব নেই। এখনো প্রচুর মাঠ খোলা পড়ে রয়েছে, কিন্তু সেইগুলো কতটা ব্যবহার হচ্ছে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন, কথা বলার সুযোগ রয়ে গেছে। আমি আসি আমার ব্যক্তিগত শৈশব কৈশোরের জায়গাটায়। আমি তো রাজশাহীতে জন্মেছি, সেখানেই বেড়ে উঠেছি, সবই আমার রাজশাহী বেসড। পরবর্তীতে চাকরি সূত্রে ঢাকায় এসেছি। আচ্ছা। কিন্তু আমাদের শৈশবটা আমার মনে হয় যে এখনকার শিশু বাচ্চা বা আমার বাচ্চাদের সাথে কম্পেয়ার করলে খুবই প্রাণবন্ত ছিল, উপভোগ্য ছিল, জমজমাট ছিল, আড্ডা প্রবণ ছিলাম আমরা খুব। আচ্ছা। বন্ধু বান্ধবী মানে বোথ বয় অ্যান্ড গার্ল, অভাব ছিল না। স্কুলে আমরা খুব মজা করে যেতাম, কারণ স্কুলে একটা খেলাধুলার পরিবেশ ছিল, উন্মুক্ত মাঠ থাকতো, যেই টিফিন পিরিয়ডে তো বটেই কমনলি সবাই। এর বাইরে আপনি দেখবেন যে মাঝে যদি 2-1টা ক্লাস ফাঁকা থাকতো, কিংবা ওই ক্লাসে টিচার পার্টিকুলারলি সেদিন ছুটিতে আসেনি, আমরা সেই সময়টা কিন্তু মিস করতে চাইতাম না। আচ্ছা। এইভাবে আমাদের সেই সময়টা খেলতাম। আচ্ছা, সুযোগ পেলেই খেলা, আমরা ছোঁয়াছুঁই খেলতাম। আবার একটা আমাদের সময় খেলা ছিল, ছোট টেনিস বল দিয়ে বম বাস্টিং খেলতাম, বল দিয়ে মারা একে অপরকে। তো যাকে মারা হবে সেই কিন্তু মানে এইরকম 5-7 জন মিলে ছোট্ট এরিয়ার মধ্যে। আরেকটা বিষয় ছিল যে আমরা খুব ডান পিটে স্বভাবের ছিলাম। ডান পিটে স্বভাবের ছেলেরা কিন্তু রিলেটিভলি কুইক লার্নার হয় এবং শার্পার হয়, তারা খুব দ্রুত সবকিছু অ্যাডাপ্ট করতে পারে। তো ওই সময়টা আমরা আমাদের ব্যাচ বা আমাদের সমসাময়িক যারাই ছিলাম, আমরা খুব ডান পিটে শৈশব অতিক্রম করেছি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এভরিওয়্যার। আচ্ছা, প্রাইমারি স্কুলের কথা বলছিলেন যে একদম স্কুলে যাওয়ার আগে থেকেই আসলে আপনার খেলার সাথে যে বন্ধুত্ব সেটা হয়ে গিয়েছিল। স্কুলে পড়াশোনা কেমন হতো? না, স্কুলে পড়াশোনা ভালো হতো। আচ্ছা, মানে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই বিষয়টা আমি আমার গার্ডিয়ান, আমার বাবা মা দুজনের কাছ থেকে পেয়েছি। যদিও আমার বাবা খুবই কঠিন মানসিকতার, রাগী টাইপের একজন মানুষ ছিলেন, এবং তিনি ব্যক্তিগতভাবে খেলাধুলাকে খুব আশ্রয় প্রশ্রয় দিতেন না। কিন্তু কায়দা কানুন করে মায়ের অনুমতি নিয়ে আমরা বিকালের পিরিয়ডটা ঠিকই খেলার জন্য বের করে নিতাম। এতে বাবা গোসা হলেও মা ম্যানেজ করে নিতেন। মায়ের কাছে প্রশ্রয় বেশি পেতাম। বাবা মার সাথে এই মিষ্টি সম্পর্কগুলোর গল্প আমরা আরো শুনবো, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে দর্শককে জানাই। প্লিজ গো হেড।
শামসুল ইসলাম বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্য জগতের এক অভিজ্ঞ এবং স্বনামধন্য ব্যক্তিত্ব। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন এবং রেডিও উভয় মাধ্যমে ক্রীড়া ধারাভাষ্যকার, উপস্থাপক ও বিশ্লেষক হিসেবে কাজ করে আসছেন। 2003 সালে বাংলাদেশ বেতারে এবং 2009 সালে বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি ফুটবল, ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলায় অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ কভার করেছেন। তার স্বচ্ছ উচ্চারণ, নিখুঁত উচ্চারণ ভঙ্গি এবং ইংরেজি ভাষার দখল তাকে করেছেন অনন্য। ক্রিকেটে তিনি আইসিসি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল সহ নানা বড় টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন। ফুটবলে ফিফা বিশ্বকাপ থেকে শুরু করে সাফ এবং এএফসি টুর্নামেন্ট পর্যন্ত তার উপস্থিতি নিয়মিত। এখন পর্যন্ত প্রায় 1500টি ক্রিকেট ম্যাচ, 800টি ফুটবল ম্যাচ, 100টি হকি ম্যাচ এবং আরও প্রায় 150টি বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্টে ধারাভাষ্য দিয়েছেন তিনি। ক্রীড়া কলাম লেখক এবং টেলিভিশন টক শো উপস্থাপক হিসেবেও তিনি পরিচিত মুখ। পাশাপাশি তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে মুখ্য গ্রন্থাগারিক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাকে আমরা জানলাম কিছুটা, পুরো জীবনটা জানবো তার। যেমনটা আমরা শুনছিলাম যে বাবা একটু প্রশ্রয় কম দিত, কিন্তু মায়ের কাছ থেকে খেলাধুলার প্রশ্রয়টা পেতেন। এরকমই ছোট ছোট মিষ্টি মিষ্টি গল্পগুলো শুনি বাবা মা সম্পর্কে। আমার বাবা খেলাধুলা পছন্দ করতেন না, তার পেছনের কারণটা হচ্ছে তার বড় ভাই আচ্ছা পড়াশোনার চেয়ে খেলাধুলা বেশি মনোযোগী ছিল এবং খুব তুখোড় কুশলী ফুটবলার ছিল সেই 50-এর দশকে, 40-এর দশকে, 1940-এর ওই দিকটায়। তো তিনি তার একাডেমিক ক্যারিয়ার খুব সমৃদ্ধ করতে পারেননি, বড় চাকরি বাকরি হয়নি, ক্যারিয়ার হয়নি। তো ওই জায়গা থেকে আমার বাবার ধারণা যে খেলাধুলা করলে তো সবাই উচ্ছন্নে যায়, ক্যারিয়ার হবে না, সো ইউ হ্যাভ টু গো and concentrate on your study and you have to become a doctor or engineer. এই দুটোর বাইরে কিন্তু আমাদের সাধারণ আর কোনো প্রফেশন আছে বলে অধিকাংশ গার্ডিয়ানই ভাবে না বা চিন্তা করে না। এনিহাউ, তো বাবা ওই কারণে হয়তো খেলাধুলা পছন্দ করতেন না, পড়া শাসনের মধ্যে রাখতেন, চাইতেন আমরা পড়াশোনা করে ভালো ক্যারিয়ারিস্ট হই। কিন্তু খেলাধুলাও যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, এইটা আমার মনে হয় যে গণমাধ্যমেরও দায়িত্ব আছে, সমাজ সচেতন যারা আমরা আছি, আমরা কিন্তু এখন এই লিটারেসিটা চালু রেখেছি। বিশেষ করে গার্ডিয়ানদের খেলাধুলা এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি, যে গার্ডিয়ানরা যাতে তাদের সন্তানদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে দেয়, সহযোগিতা করে, বেড়ে উঠতে সাহায্য করে। আপনি দেখবেন যে সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটি যে যারা সফল হয়েছে, দিকপাল হয়েছে, অধিকাংশেরই একাডেমিক ক্যারিয়ারটাও মাশাআল্লাহ অ্যাটলিস্ট এভারেজ তো আছে। এক্সট্রাঅর্ডিনারি হয়তো সবার ক্ষেত্রে হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে একাডেমিক ক্যারিয়ারও এক্সট্রাঅর্ডিনারি, এদিকে কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, ওয়েদার অ্যাক্টিং অর এনিথিং, সিঙ্গিং, সেটাও বেশ একদম জমাট। তো আসলে একাডেমিক ক্যারিয়ার তো দরকার, তবে কো কারিকুলার অ্যাক্টিভিটিজকে জীবনের অঙ্গাঙ্গী অংশ ভাবতে হবে। এইটা আমাদের গার্ডিয়ানদের আমরা বলতে চাই আজকে। এবং আমিও মনে করি যে আসলে সেই সময় আপনার পরিবার থেকে, আপনার বাবার থেকে যে সহযোগিতা আপনি পাননি, এখন আপনি অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনার সন্তানকে সেই সহযোগিতাটা করছেন। অ্যাবসলিউটলি, আমি আমার সন্তানদের ওই জায়গাটায় মানে প্রচন্ড রকমের ইন্সপায়ার করি, সহযোগিতা করি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার বড় দুটো মেয়ে, বড় মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আগামীবার এসএসসি দেবে, ছোটটা ক্লাস 7-এ পড়ে। মাশাআল্লাহ, তারা এসএ কম্পিটিশন, তারপরে আবৃত্তি, এইগুলোর চর্চা করে এবং তার স্কুল লেভেলে স্থানীয় পর্যায়ে তারা কৃতকার্য হয়েছে সাফল্যের সাথে। ডেফিনেটলি আমার কাছে কিছু তালিম পেয়েছে, আর এখন তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ই লার্নিং প্রসেস আছে, সেখান থেকেও তারা শেখে। কিন্তু হ্যাঁ, ওই আউটডোর, এমনিতে মেয়ে সন্তান যেহেতু, আউটডোর ইভেন্ট গুলোতে ওদের অ্যাটাচমেন্ট, আর ঢাকা শহরে বসবাসের কারণে সেই সুযোগটা ভীষণ সীমিত। স্টিল দে লাভ টু ওয়াচ ক্রিকেট। আমার বড় মেয়েটা তো আমার সাথে ক্রিকেট নিয়ে কথাই বলে, ইনফরমেশন এক্সচেঞ্জ করে, আপডেটস দেয়, এবং ক্রিকেট মোটামুটি বোঝে এলিমেন্টারি লেভেলে। চমৎকার। আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা ছিলাম 5 ভাই, 1 বোন। আচ্ছা, আপনি তো আপনার অবস্থান সবার উপরে। আচ্ছা, আমি সবার বড়, সেই দিক থেকে তো দায়িত্বটাও একটু বেশিই ছিল ফ্যামিলির বড় সন্তান হিসেবে। অ্যাবসলিউটলি, এবং দায়িত্বটা তখন আরো বেড়ে যায় যখন আমি ক্লাস 8-এ পড়াকালীন 1991 সালে অকালে আমার বাবা মারা যান। আচ্ছা, খুবই স্বাভাবিকভাবে আমার মা আমাদের পুরো পরিবারের হাল ধরলেন ছাতা হয়ে। এবং
আমার মা আমাদের প্রত্যেকটি ভাই বোনের জন্য মানে অসামান্য তার অবদান। প্রত্যেক মাই প্রত্যেক বাবাই এইরকম। নিঃসন্দেহে স্যার। কিন্তু আমার মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার মায়ের অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। এবং সে যখন বিধবা হয়ে যায় তখন যে তার সাথে আমার বয়সের ডিফারেন্স 15 or 16 এইরকম। আচ্ছা, সামহাউ ওই বয়সে ওই সময় যা হয় জি জি। সেটাই। এনিহাও আমার মা আমাদের ছাতার মতো আগলে রেখেছে, সবাইকে মানুষ করেছে, বিয়ে থা দিয়েছে। আমরা এখন সবাই যে যার জায়গায় মাশাআল্লাহ। ছাতা তো অবশ্যই ঝড় বৃষ্টিতে বাঁচিয়েছেন, কিন্তু আমি তো বলবো যে বট গাছ ঝড় বৃষ্টিতেই শুধু না, ছায়াও দিয়েছেন, শীতলও করেছেন। অ্যাবসলিউটলি। মায়ের সম্পর্কে চমৎকার গল্প শুনলাম। একটু মা খেলাধুলার প্রতি আপনাকে কিভাবে উৎসাহ দিত শুনি। না, ওই যে বললাম মায়ের কাছেই তো আশ্রয় প্রশ্রয় সব। জি। ওই পাড়ায় ক্রিকেট খেলা হবে, আমাকে কন্ট্রিবিউট করতে হবে ব্যাট কেনার জন্য, বল কেনার জন্য। 10 টাকা 20 টাকা যে চাঁদা, এটা ওই মার কাছ থেকে চাও। মা হয়তো তার ব্যক্তিগত ছোট্ট ক্ষুদ্র সঞ্চয় থেকে ওই 20 টাকা 10 টাকা আমাকে দিয়েছেন, আমি নিয়ে কন্ট্রিবিউট করেছি এইভাবে। তো মায়ের খেলাধুলার ব্যাপারে খুবই কনফিডেন্ট ছিলেন যে না, ও পড়ার সময় পড়ে নেবে, খেলার সময় খেলবে, খেলার সময় ওকে বাধা দেওয়া যাবে না, বরং বাধা দিলে হিতে বিপরীত হবে। আমি মনমরা হয়ে থাকবো, আমি পড়ায় কনসেন্ট্রেট করতে পারবো। আমার বাবা ওই সময়, আমার মনে আছে, আমাদের ওই সময়টায় বেশ কিছু টেলিভিশন সিরিয়াল হতো রাত 9টায়। তো টিভি দেখার জন্য প্রি কন্ডিশন ছিল যে এই অ্যাসাইনমেন্ট তোমার পড়া, এই হোমওয়ার্ক গুলো ঠিকঠাক হলে, এবং তিনি আবার ধরতেন, পড়া ধরতেন। আচ্ছা ঠিক আছে, মুখস্থ হয়েছে কিনা বা হোমওয়ার্ক গুলো সলভ করেছে কিনা, এটা কমপ্লিট হলে তারপর আমি 9টার সিরিয়াল দেখতে পারবো। তখন ম্যাকগাইভার হতো, ডিএ টিম হতো, এই ইংলিশ সিরিয়াল গুলোর খুব ভক্ত ছিল আমাদের ওই প্রজন্ম, 90s এর প্রজন্ম। তো এইগুলো খুব মজার স্মৃতি। জি স্যার, স্কুল লাইফে তো যেটা বলছেন যে আসলে খেলার প্রতি একটা অন্যরকম আগ্রহ ছিল, পরিবারের সাপোর্টটাও আসলে ছিল, মায়ের সাপোর্ট বিশেষ করে। প্রাতিষ্ঠানিকভাবে আসলে পুরোপুরি মনোনিবেশ করলেন কখন, এবং কখন আসলে আপনার গোলটা সেট হলো যে না, আমি হয়তো খেলাতেই আমার ক্যারিয়ার গড়ব? এখানে একটু বলার সুযোগ আছে, সেটা হলো যে আমাদের ওই সময় তো প্রাইমারি লেভেল তো ওইরকম খেলাধুলার অ্যাটাচমেন্ট ছিল না, এমনি শুধু পাড়া মহল্লায়। হাই স্কুলে যখন গেলাম, আমি একাধিক হাই স্কুলে পড়েছি, সেটা ভিন্ন একটা কারণে, এখানে না বললেও চলবে, খুব প্রাসঙ্গিক হবে না। কিন্তু ফাইনালি আমি যেখান থেকে এসএসসি কমপ্লিট করেছি, রাজশাহী সরকারি মাদ্রাসা, ওইটার বর্তমান নাম পরিবর্তিত হয়েছে হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী শহরে প্রাণকেন্দ্রে, একটা পুরনো প্রতিষ্ঠান, প্রায় 150 বছরেরও বেশি। সেই বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের কন্ট্রিবিউটেড ওইটা। এনিহাউ, তো ওই স্কুলের স্থানীয় যারা ছেলে পেলে, মানে স্কুলটা যেখানে অবস্থান তার আশপাশের পাড়া মহল্লার যে সমস্ত ছেলে, ওরা ক্রিকেট টিম বানানোর সময় ওরা ডমিনেট করতো, ফুটবল টিম বানানোর সময় ওরা ডমিনেট করতো। আমি একটু দূরবর্তী স্থান থেকে ওই স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলাম। তো আমি বেসিক্যালি স্কুল টিমে, ক্রিকেট টিমে চান্স পেতাম না, ফুটবল টিমেও চান্স পেতাম না। কিন্তু আমি যখন অ্যাথলেটিক্স হতো, ওই ইন্ডিভিজুয়াল ইভেন্ট 100 মিটার, 200 মিটার, 800 মিটার, এইগুলো, অর্থাৎ আমি আবার ছোট ওই শর্ট রান পারতাম না, স্প্রিন্ট, লঙ্গার রানগুলোতে কন্ট্রিবিউট করতাম। এইভাবে স্কুল চলে যাওয়ার পর আমি এসএসসির ঠিক পরে যে গ্যাপটা পাওয়া যায় 3 মাসে, সবাই কলেজে ভর্তি হওয়ার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়। আমি ভর্তি হলাম একটা ক্রিকেট কোচিং এ। এই সময়টা আমি আমার এলাকার আরো ঘনিষ্ঠ 2 জন বন্ধু সহ আমরা 3 জন ভর্তি। সেটা কি আসলে খেলায় অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য আপনি সেই? জি, মানে ক্রিকেটটাকে মানে ফোকাস করে, কনসেন্ট্রেট করে, কারণ তারা ক্রিকেটে ক্যারিয়ার করব এরকম স্বপ্ন নিয়ে। আচ্ছা, একটু শুনি যে কি কি শিখেছিলেন সেই সময়, একদম শুরুতে আসলে নতুন কিছু শিখতে গিয়ে হয় না যে খেলতে খেলতে অনেক কিছু খেলা হয়ে যায়, কিন্তু পদ্ধতিগতভাবে শেখা, সেটা আসলে কিভাবে শুরু হলো? দেখেন, আমরা তো ক্রিকেট অনেকেই খেলি, এখন কিন্তু টেপ টেনিস শব্দটা খুব প্রচলিত, টেপ টেনিসে খেলে, কিন্তু মূল ক্রিকেট বল এবং ক্রিকেট ব্যাট উইথ ক্রিকেট গিয়ার্স, প্রপার ক্রিকেট যেটা, সেইটার ধাতস্থ কিন্তু আমি ওই এসএসসির পরে প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েই হলো। এবং আপনি জানেন যে ক্রিকেট গিয়ার্সের এত দাম, এইগুলো কেনা আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই টাফ। বাবাকে অলরেডি হারিয়েছি, মা কোথার থেকে দেবে, মায়ের কাছে বলাটাও আমার জন্য রিস্কি ছিল। এনিহাউ সামহাউ ম্যানেজ করেছি। প্রশিক্ষণে গেছি, তার একটা কারণ আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি প্রেসিডেন্ট,
সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আচ্ছা তার নামে সেই সময় একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মাইকে করে, একটা রাজশাহীতে একটা ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হচ্ছে, যেটার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ক্রিকেটার, তখন তিনি ন্যাশনাল ক্রিকেটার। আচ্ছা জি এবং সেইখানে স্থানীয় কোচ থাকবে আমাদের দুজন, রাজশাহীর তুহিন ভাই, তমাল ভাই, ওনারা তখন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওই প্রিমিয়ার লিগে খেলতেন। আচ্ছা সো রাজশাহীর ক্রিকেট কিন্তু বরাবরই সমৃদ্ধ, অনেক খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলেছে, ঢাকা লিগে প্রচুর ক্রিকেটার রাজশাহী থেকে এসছে। তো রাজশাহীতে ক্রিকেটের একটা চারণভূমি ছিল, একটা শিরোইল স্কুলে এটার ক্যাম্পটা শুরু হলো। এটা মাইকিং হচ্ছে, তো আমরা জানতে পেরে ইন্টারেস্টেড হলাম, গেলাম, প্রসিজার্স মেইনটেইন করে ভর্তি হয়ে গেলাম। প্রায় 3 মাস মতো আমরা প্রশিক্ষণটা নিলাম, তারপর সামহাও ওই ক্যাম্পটা আর লম্বা হয়নি, আচ্ছা। প্রলং করেনি, কোচিং ক্যাম্পটাই ফুরিয়ে গিয়েছিল। কিন্তু ওইখানে গিয়ে ক্রিকেটের যে তালিমটা নিলাম, ব্যাকরণ সমৃদ্ধ যে তালিমটা, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আজকে আমি ক্রিকেট কমেন্ট্রিতে, ক্রিকেট অ্যানালাইসিস করবার ক্ষেত্রে যে কথাগুলো বলি, সেটা সেদিনের সেই শিক্ষাটাই আমি আজকে কাজে লাগাই। সো আমি বলি যে চলার পথে যেই সুযোগটুকুই আসে, যখন যেখানে আপনি যেই প্রশিক্ষণই নেন না কেন, সেটা কখনো বৃথা যায় না। খুব ইউ সুন্দর নেভার নো বলেছেন। কখন সেটা কোন ভাবে কোথায় কিভাবে কাজে লাগবে। আপনাকে রিটার্ন ব্যাক করবে, ইউ নেভার নো। True. তো ওই ট্রেনিংটা আমার এখনো কাজে লাগছে, আমার ক্রিকেট জ্ঞান সমৃদ্ধ হচ্ছে। পরবর্তীতে আরো পড়াশোনা করেছি, টিভি দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, সিনিয়রদের সাথে আলাপ করে আমার ক্রিকেট জ্ঞান, স্পেশালি টেকনিক্যাল আসপেক্ট, টেকনিক্যালিটিস গুলো শেখার চেষ্টা করেছি। ওই ক্যাম্পটা করার পরে যেটা হয়েছে যে আমি স্থানীয় টুর্নামেন্ট হতো, আমাদের 25 ওভার্স টুর্নামেন্ট হতো, আচ্ছা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, এইগুলোতে আমি খেলার সুযোগ পাই আচ্ছা বিভিন্ন ক্লাবের হয়ে স্থানীয় পর্যায়ে। আচ্ছা তো এই প্রশিক্ষণটা ওইভাবে আমাকে কাজে লেগেছে এবং ক্রিকেটে আসতে মানে দ্যাট ওয়াজ দ্য গেটওয়ে টু বিকাম ইনভলভ উইথ মোটামুটি আপনাকে একটু তৈরি করা হয়েছে বলা যায় যে সেই কোর্সটা, এবং বিভিন্ন স্থানীয় বিভিন্ন যে সংগঠনগুলো সেগুলোর হয়েও আপনি খেললেন, এবং রাজশাহী ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও আপনি খেলেছেন। সেটা কোন সময়? সেই গল্পটা বলি। জি এইটা হচ্ছে তারপরে যখন কলেজে ভর্তি হয়ে গেলাম, রাজশাহী সরকারি সিটি কলেজে আমি ভর্তি হলাম। আচ্ছা সেখানে একটা মজার বিষয় আছে, জি, আমি তো শুনি বিজ্ঞানে আমরা। এসএসসি পাস করেছি, জি এখন কলেজ অ্যাডমিশন, আমি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম। রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমার বাবা চাকরি করতেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, তো তিনি মারা গেছেন। আমার মায়ের স্বপ্ন রাজশাহী কলেজ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেস্ট কলেজ ইন বাংলাদেশ এবং খুবই গর্জিয়াস একটা কলেজ। আচ্ছা তো ওইখানে আমার ছেলে পড়বে না, কোথায় পড়বে? আচ্ছা কিন্তু আমি ওখানে চান্স পেলাম না সায়েন্সে। আমি বেসিক্যালি রাজশাহীর 3টা সেরা কলেজের কোনোটাতে সায়েন্সে চান্স পেলাম না। তাহলে হোয়াট উইল বি হ্যাপেন? এখন সায়েন্স আমি পড়বো কিনা আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। সায়েন্স পড়তে গেলে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, 3টে স্যারের কাছে প্রাইভেট পড়ে আবার আমার নিজের হোমওয়ার্ক কখন সামলাবো, এই চিন্তা থেকে আমি নিজেই স্থানীয় এক বড় ভাই নাসির ভাই ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং পড়তেন, ওনার সাথে কথা বলে উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি যেহেতু একটু ডান পিঠে বেশি, খুব বেশি পড়াশোনায় সময় দিতে চাও না, দিতে পারবা না বলছো, তুমি বেটার কমার্স গ্রুপে সুইচ করো। আচ্ছা আমি সুইচ করলাম কমার্সে। এই যে কলেজে ভর্তি হয়ে গেলাম, এই যে প্রায় বছর দুয়েক আবার স্পোর্টস থেকে একটু দূরে সরে গেলাম, আচ্ছা মানে তখন পড়াশোনায় ফোকাস করতে শুরু করলাম, খেলাধুলা একটু পেছনে পড়লো, কিন্তু প্র্যাকটিস চলতো স্থানীয় নেট করতাম আমরা। আসলে এইচএসসি সময়টা এত গুরুত্বপূর্ণ একটা সময় জীবনের, এবং সময়টা এত কম থাকে সময়, হ্যাঁ। যে পড়াশোনা ছাড়া আসলে অন্য মানে বেশিরভাগের ক্ষেত্রে এটা হয়। এবং আমার ক্ষেত্রে 96-এ এইচএসসির ক্ষেত্রে ব্যাচটা আপনাদের মনে থাকার কথা, ওই সময় কিন্তু ইউনিক কোশ্চেন হয়েছিল, আচ্ছা। অভিন্ন প্রশ্নপত্র, সারা দেশের একই প্রশ্ন। আচ্ছা প্রথমবারের মতো এটা একটা এক্সপেরিমেন্ট, সেইটার মানে গিনিপিগ আমরা। তা আমাদের ওইবার পাশের হার সারা বাংলাদেশে ছিল 26% বা 25%, এইরকম, মানে পাশের হার ড্রামাটিক্যালি রিডিউস করেছে। আচ্ছা এবং ওই ব্যাচে আমি আমার কলেজে কমার্স বিভাগ থেকে ফার্স্ট হয়েছিলাম বাহ। এবং আমি ফার্স্ট ডিভিশনে পেয়েছিলাম। চমৎকার চমৎকার। মানুষ বলে যে খেলাধুলা বেশি করলে নাকি পড়াশোনার ক্ষতি হয়, কিন্তু আপনি কিন্তু আপনার না, আমি ফোকাস করেছিলাম, দ্যাট ওয়াজ এ গ্রেট, মানে আমি বলবো যে ইন্টারমিডিয়েটটা অল্প সময় তো দেখতে দেখতে চলে যায়, ওটা ভালো করাটা খুব আমার তো ক্যারিয়ারের জন্য পরে সুবিধা হয়েছে। জি এবং আমি যেটা করলাম যে
ইন্টারমিডিয়েটের পর অতীতের ভুল থেকে মানুষ শিক্ষা নিতে হয়। আচ্ছা। আমি যে কলেজ অ্যাডমিশনের জন্য নিজেকে একেবারে ছেড়ে দিয়েছিলাম, কনসেন্ট্রেট করিনি, এবার ইউনিভার্সিটি অ্যাডমিশনের আগে আমি এই ভুলটা আর করতে চাই। আচ্ছা। আমি কিন্তু ইমিডিয়েটলি পরীক্ষার পর পর একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম, নিজে পড়াশোনা করলাম, গাইড টাইড তখন যা সংগ্রহ করা লাগে, না আমাকে একবারে ভর্তি হতে হবে। এবং আমার মায়ের কথা হলো, তোমার চাচাতো ভাইয়েরা অন্যান্য আত্মীয় স্বজনরা এসে আমাদের বাসায় থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আর তুমি রাজশাহীতে ইউনিভার্সিটির পাশে বাসা হয়ে তুমি ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, আমি মেনে নেব না। আমার মায়ের জি অল্প শিক্ষিত মা, কিন্তু তার মোটিভেশনটা কি দেখেন। সত্যিই তাই, সত্যিই তাই। আমি চিন্তা করলাম যে at any cost I have to admit myself in the university, in any public university. আমি ঢাকায় আর রাজশাহীতে পরীক্ষা দিয়েছি, আর কোথাও পরীক্ষা দিইনি। আসলে সব মায়েরাই, অল্প শিক্ষিত বলবো না, মায়েরা আসলে সন্তানদের ক্ষেত্রে সবসময় দূরদর্শী। না দূরদর্শী ওই অর্থে আমি বলছি যে ওই ধরনের বড় ডিগ্রি নাই, মাস্টার ডিগ্রি নাই, ওনারা কোনো অর্থেই কম জানেন না। স্যার, ফার্স্ট ডিভিশনের বিষয়টা জানতে চাচ্ছিলাম, ক্রিকেটে যখন আপনি আসলেন। জি, আমি ওই ইন্টারমিডিয়েটের পর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য পরীক্ষা হচ্ছে, আমি বাই দিস টাইম ঢাকায় একটা সুযোগ পেলাম গ্যান্ডারিয়া ক্লাবে সেকেন্ড ডিভিশনের ট্রায়ালে আসার জন্য। ট্রায়ালে এলাম, ওদের প্রাথমিক 30 জনের লিস্টেও সুযোগ পেলাম, কিন্তু ওরা 1 মাস 1.5 মাস রেখে আবাসিক ক্যাম্প করাবে। এই সুযোগটা আমার নাই, আমার পরিবার আমাকে অ্যালাউ করেনি। ততদিন আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে। সো আমার সামনে দুটো অপশন, আমি কি ক্রিকেটার হওয়ার জন্য ঢাকায় পড়ে থাকবো এই প্রাথমিক ক্যাম্পে, ফাইনালি 15 মেম্বার্স স্কোয়াডে আসবো কিনা, আই এম নট শিওর। আর ওদিকে আমার ইউনিভার্সিটি মিস হচ্ছে। জি, সো ফাইনালি আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এবং পড়াশোনাকে ফোকাস করলাম। বাহ, ক্রিকেটের স্বপ্নটা ওইখানে বলা যেতে পারে জলাঞ্জলি দিলাম। রাজশাহী ফিরে গিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করার কিছুদিন বাদেই আমার ওখানে ইন্টার ডিপার্টমেন্ট খেলা শুরু হলো। তো বড় ভাইয়ের আমার খেলা দেখে পছন্দ করলেন, রাজশাহীর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে ওই বছরে ওই মৌসুমে আমার ফার্স্ট ডিভিশন লিগ খেলার সুযোগ হলো। এরপর টানা 2003 সাল পর্যন্ত খেলেছি, 98 থেকে। আপনি একটু আগে বলছিলেন যে জলাঞ্জলি দিয়ে আসলেন, কিন্তু আমি তো বলবো যে একটা ব্রেক নিয়ে আপনি আরো জ্বলে উঠেছেন। না, ক্রিকেট তো তখনও ওইভাবে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় বিষয়টা চারপাশে আসেনি একদম। ক্রিকেট ক্যারিয়ার না যায় এটা তো আমার মনে হয় যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপর থেকে আস্তে আস্তে ক্রিকেটের ফুল ফল ডালপালা গজাতে শুরু করলো, ছড়িয়ে পড়লো, তখন থেকে হয়তো কেউ কেউ ভেবেছে যে ওকে উই ক্যান টেক ইট অ্যাজ ক্যারিয়ার। আমাদের ওই সময়তে তখনও ক্রিকেট ক্যারিয়ার হিসেবে নেব, তখন ফুটবলের রমরমা অবস্থা। আচ্ছা, এই একটা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক হয়ে আপনি দল পরিচালনার দায়িত্ব পেলেন। ইউনিভার্সিটি টিমের না, এটা আমার ডিপার্টমেন্ট টিমের হয়ে। ইউনিভার্সিটি টিম ইজ এ বিগ থিং, ইউ নো। এক একটা ডিপার্টমেন্টে 3-4 জন প্রফেশনাল প্লেয়ার্সরা খেলে, যারা ঢাকা লিগে খেলে, রাজশাহী লিগে খেলে, এইরকম। তো একটা ইউনিভার্সিটি টিম অনেক স্ট্রং টিম হয়ে যায়। বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির মতো, ঢাকা ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটি টিমগুলো রিয়েলি রিচ, কারণ এখানে ন্যাশনাল কালারই থাকে মোর দ্যান 50 মেম্বার্স। এনিহাউ আমি আমার ডিপার্টমেন্টের হয়ে খুব সাফল্যের সাথে 5-6 বছর খেলেছি এবং শেষের 2-3 বছর ক্যাপ্টেন্সি করেছি উইথ সাম গ্রেট রেপুটেশন। আমি ব্যাট করতাম টপ অর্ডারে এবং জেন্টল মিডিয়াম পেস বল করতাম। আচ্ছা স্যার, মানুষ যে কাজটাই যখন করুক না কেন একটা নির্দিষ্ট সময়ের জন্য করে হয়তো বা একটা সময় থেমে যায়, কিন্তু ওই সময়ের মধ্যেই না তাকে নতুন করে আবিষ্কার করার বা বিশেষ কোনো মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো আসলে সারা জীবন রয়ে যায়। এরকম কোনো মুহূর্ত আছে আপনার খেলোয়াড়ি জীবনে? খেলোয়াড়ি জীবনে আছে, অনেক স্মৃতি তো আছে। এখন হঠাৎ করে যদি মনে করতে বলেন, একটা স্মৃতি খুব মনে পড়ে। রাজশাহী রেলওয়ে মাঠে আমরা একটা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি। আমার খুব মনে পড়ে, আমরা তখন খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক, রাজশাহীর কৃতি ক্রিকেটার, কৃতি সন্তান বলা যেতে পারে, তো উনি তখন ঢাকা খেলেন, ন্যাশনাল টিমের প্লেয়ার, বোঝেনি তো। সেমিফাইনালের জন্য আমাদের অপোনেন্ট টিম খালেদ মাসুদ পাইলট এবং আনিসুর রহমান সঞ্চয়, হ্যাঁ সঞ্চয় ভাইকে নিয়ে গেছে, 2 জন প্লেয়ারকে নিয়ে গেছে উড়িয়ে। তো পাইলট ভাই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করছে, আমি ব্যাট করছি। আমাদের টিম আর্লি মর্নিং ব্যাটিং পেয়েছি, আমি ব্যাট করছি, আমার ভালো একটা স্ট্যান্ড যাচ্ছে। আচ্ছা, পাইলট ভাই ফার্স্ট স্লিপ থেকে বলে, ভাই সেমিফাইনাল ম্যাচ, কমেন্ট্রি হচ্ছে ওখানে,
আপনাকে কমেন্ট্রি বক্স আপনাকে ছাড়া মানা এটা? আচ্ছা, আপনি কিসের ব্যাটিং করছেন, তাড়াতাড়ি আউট হন, যান ওখানে কমেন্ট্রি করেন। এইভাবে স্লেজিং করছে। তো পাশে আমাদের এক সিনিয়র আম্পায়ার ছিলেন, ওখানে আম্পায়ারিং করছিলেন, বাবু চৌধুরী, বাংলাদেশের ক্রিকেটের সবাই চেনে ওই প্রজন্ম। বাবু ভাইকে আমি কমপ্লেন করলাম, যেহেতু উনি ফিল্ড আম্পায়ার, বাবু ভাই আমি কিন্তু ব্যাট দিয়ে মেরে দেবো পাইলট ভাইকে। উনি এই কিভাবে আমাকে ডিস্টার্ব করছে মেন্টালি। তো দিস অল পার্ট অফ দ্য গেম, মানে হাউ স্লেজিং, কিভাবে স্লেজিং হয়। পাইলট ভাই কিন্তু অনেক মস্ত বড় প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার, আমরা বেশ ছোট জুনিয়র, বাট স্টিল দিস অল পার্ট অফ দ্য গেম। এইগুলো বেশ মজার স্মৃতি। তখন আমি ফিল করি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যখন খেলে বা ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা যখন খেলে, তারাও কিন্তু এভাবে একে অন্যের সাথে খুনসুটি করে মনোসংযোগে চির ধরিয়ে স্লেজিং করিয়ে ডিস্ট্রাক্ট করার চেষ্টা, অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। দিস আর দ্য স্ট্র্যাটেজি ইন দ্য ক্রিকেট গ্রাউন্ড। তো ক্রিকেট মাঠের ফিল্ডটা, কমেন্ট্রি বক্সে বসে শুধু কথা বললাম, কথা তো অনেকেই বলে, কথা তো বলাই যায়, কিন্তু এই ফিল্ডটা যদি থাকে, ইট উইল বি অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ ফর ইউ অ্যাজ এ কমেন্টেটর। একদম একদম। স্যার, আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে জীবনের যে কোনো প্রশিক্ষণই আসলে কোনো না কোনো সময় সে রিটার্ন ব্যাক দেয়। এই যে খেলোয়াড় থেকে আপনার ধারাভাষ্যকার হওয়া, এটার আসলে জার্নিটা আমি বলবো বা প্রস্তুতিটা নিশ্চয়ই শুরু হয়েছিল আরো আগে। এটার স্বপ্নটা আমি দেখলাম ইন্টারমিডিয়েট পরীক্ষার ঠিক পর। আচ্ছা, তখন আমি একটা স্থানীয় পত্রিকা, এখানে দৈনিক লাল গোলাপ, ওইখানকার জন্য স্পোর্টস রিপোর্টিং করি। অল পার্ট অফ লার্নিং। আমি এইগুলো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, স্পোর্টস রিপোর্টিং, কেন? টু মেক মি মোর স্ট্রঙ্গার, একটু রাইটিং স্কিল ডেভেলপ করবে, অ্যাটলিস্ট আচ্ছা, কানেক্টিভিটি ডেভেলপ করবে। আমি রাজশাহী স্টেডিয়ামের লিগের একটা ম্যাচ কভার করার জন্য গেছি। ততদিনে আমি লিগে খেলা শুরু করিনি। আমি গিয়ে দেখি সানরাইজ স্পোর্টিং ক্লাবের খেলা হচ্ছে প্রভাতী সংঘের সাথে। সানরাইজের হয়ে ফিল্ডিং করছে একজন বয়োবৃদ্ধ মানুষ। হুজ দ্যাট গায়? আমি খেয়াল করে লোকজনের কাছে শুনে জেনে বুঝে দেখলাম হি ইজ নান আদার দেন দ্য গ্রেট খোদাবক্স মৃধা। তখন তার বয়স 50+। সাদা পোশাক পরে 50 ওভারের ম্যাচ ক্রিকেট মাঠে উনি ফিল্ডিং করছেন স্লিপে দাঁড়িয়ে। ক্যান ইউ ইমাজিন? আমি ভাবলাম খোদাবক্স মৃধা স্যারের বাড়ি রাজশাহী শুনেছি, উনি বিখ্যাত কমেন্টেটর শুনেছি, বাট উনি এই বয়সে মাঠে ক্রিকেট খেলতে পারে, অবিশ্বাস্য। তো আমার ব্যাক অফ মাইন্ড কিন্তু ছিল যে আমি তো ক্রিকেটার হতে পারছি না, বা ক্রিকেটার ওইদিকে যাওয়ার সুযোগ খুব বেশি থাকছে না। ব্যাক অফ মাইন্ড ছিল যে লেখালেখি, কমেন্ট্রিটা খুব ভালোবাসতাম, বল গুনে গুনে টেস্ট ম্যাচ দেখতাম। তো ভেতরে স্বপ্নটা লালন করতাম, কিন্তু এটা গেটওয়ে পাচ্ছিলাম না। হাউ আই ক্যান মুভ ফরওয়ার্ড টু বিকাম এ কমেন্টেটর। আচ্ছা, সেই দিন হঠাৎ করে খোদাবক্স স্যারকে পেয়ে আলাপ পরিচয় হলো, রিপোর্টিং এর তথ্য নিলাম, এবং একটা পর্যায়ে সাহস করে তাকে বলেই ফেললাম, স্যার আমি তো কমেন্ট্রি ভেতর ভেতর চর্চা করি, আপনাকে খুব ফলো করি, আপনাকে খুব ভালো লাগে, আপনাদেরটা ভীষণ মনোযোগ দিয়ে শুনি, আমি কি স্যার সুযোগ পেতে পারি আপনাদের মতো কমেন্টেটর হওয়ার জন্য? চমৎকার চমৎকার। উনি শোনার পর আমাকে টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দেখলেন এক পলকে। তো উনি মাঠে খেলছিলেন, একটু আগে টায়ার্ড ছিলেন, বলে যে তুমি এক কাজ করো, আমার ওনার বাসার ঠিকানা দিয়ে দিলেন। আচ্ছা, তুমি আমার বাসায় সন্ধ্যার পর এসো, আমি তোমার সাথে কথা বলবো ডিটেইলে, তারপরে বুঝে দেখবো কি হয়। আমি ওখান থেকে মাঠ থেকে ফিরে এসে রিপোর্ট জমা দিয়ে সন্ধ্যায়, আমি তখন একটা সাইকেল চালিয়ে, স্যারের বাড়ি শহরের হেতেম খায়, মানে আমার বাসা থেকে বেশ খানিকটা দূরে। আচ্ছা, স্যার তার ড্রয়িং রুমে বসিয়ে সব আবারও ডিটেইল শুনলেন, এবং আমার কত দূর পড়াশোনা, কি করেছি, কি কি ইনভলভমেন্ট, অ্যাটাচমেন্ট সব শুনে বুঝে উনি আমাকে বললেন যে ইয়েস, তোমার যেহেতু লেখালেখি করো, খেলাধুলা করেছো, সো ফাইন, তোমাকে দিয়ে হতে পারে। আচ্ছা, তুমি কেমন বলো, কেমন তোমার ইয়ে, আমি দেখবো। তুমি একটা পরবর্তী 7 দিন 8 দিনের একটা পরের একটা ডেট দিলেন রাজশাহী স্টেডিয়ামে, অনূর্ধ্ব 12-16 জাতীয় আঞ্চলিক পর্যায়ের স্পোর্টস হচ্ছে ওখানে, মাল্টি স্পোর্টস আর কি, হ্যান্ডবল, ভলিবল, নানাবিধ অ্যাথলেটিক্সের অনেক ইভেন্ট। তো ওই খেলা হবে, আমি থাকবো, তুমি এসো। তো আমি নির্ধারিত দিনক্ষণে চলে গেলাম স্টেডিয়ামে। যেয়ে দেখে কি রাজশাহীর আরও একজন শিক্ষক,
বেশ স্বনামধন্য উপস্থাপক কমেন্টেটর, আব্দুর রহমান মাসুম, খোদাবক্স মৃধা, এই দুজন কাজ করছেন। জি। আমি তাদের ওখানে পরিচয় দিয়ে সালাম দিয়ে, তো স্যার বেশ হসপিটেবল এনভায়রনমেন্ট, আমাকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বসার ব্যবস্থা করে দিলেন তাদের পাশে। আমি বসলাম, মিনিট 10 তাদেরকে শুনলাম, তারপর বলছে তোমাকে মাইক্রোফোন দেই, তুমি রেডি তো, বলতে পারবা? বালিকাদের একটা হ্যান্ডবল ম্যাচ চলছিল সামনে, আচ্ছা। সেটার বর্ণনা তারা দিচ্ছিলেন। তো বেসিক্যালি টু বি অনেস্ট, হ্যান্ডবল আমি জানতাম না কিছু, কিন্তু ওই যে 10 মিনিট শুনেছি, আর প্রত্যেকটা স্পোর্টসেরই কিছু কমন টার্মিনোলজি আছে। হ্যান্ডবল তো অ্যাটলিস্ট দুটো পোস্ট থাকে ফুটবলের মতো, এটা হাত দিয়ে খেলতে হয়। These are the basic differences. Rather than that, it's a game, ball game. তো আমি 10 মিনিট শুনলাম তারা কিভাবে বলে, আর আমার যতটুকু জ্ঞান এই পুঁজি নিয়েই, it's a type of audition for me to in front of legend খোদাবক্স মৃধা and আব্দুর রহমান মাসুম। তা আমি সাহস করে বললাম, ওকে স্যার, দিলে দেন, আমি নিতে পারবো। তো খোদাবক্স স্যার এমন বিনয়ী, আসলে যারা গ্রেট তারা সত্যিকার অর্থেই বিনয়ী হয়, ভদ্রজন হয়, প্রশস্ত হয় তাদের মানসিকতা। তিনি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন, ধারাভাষ্য একটি শিল্প, এই শিল্পের প্রেমে পড়ে অনেক তরুণ প্রতিভাবান মানুষ এগিয়ে এসছে, তাদের প্রতিনিধিত্ব করতে এই পর্যায়ে মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি শামসুল ইসলামকে। দেখেন তার ইন্ট্রোটা, একদম তাৎক্ষণিকভাবে কি চমৎকার একটা ইন্ট্রো দি, আমি তো ফুলে যাচ্ছি, আমি তো মানে হারিয়ে যাচ্ছি নিজেই নিজের মধ্যে। পরে যেটা হলো, মাইকটা নিয়ে আমি তো জানি আমার এটা টাইপ অফ অডিশন, তার সামনে আমাকে পাস করতে হবে, তার আস্থা অর্জন করতে হবে, তাকে অ্যাটলিস্ট এই মেসেজটা দিতে হবে যে ইয়েস আই এম কেপেবল টু ডু ইট ইন দ্য লং রান। তো মাশাআল্লাহ আমি মিনিট 10 কমেন্ট্রি করছি, স্যার উঠে গিয়ে পেছনে তার বন্ধু ভাবাপন্ন অন্যদের সাথে খুনসুটি করছে, আড্ডা দিচ্ছে। পেছন থেকে হঠাৎ আমার কানে আসলো, কি ব্যাপার স্যার, আপনার মতোই তো বলছে, আপনার মতোই তো লাগছে, রাজশাহীর স্থানীয় ভাষায় ওনাকে এক্সচেঞ্জ করছে যে আপনার মতোই তো হচ্ছে, মানে মনে হচ্ছে যেন আমি খোদাবক্স মৃধাকে কপি করছি, এইরকম একটা ভাষ্য। হাওয়ার আমি মিনিট 10 অবিচল ভাবে বলে পরবর্তীতে পাশের জনকে ট্রান্সফার করে দিলাম। তারপরে স্যার আমাকে ডেকে নিয়ে পাশে বললেন যে ঠিক আছে, তোমার ঠিক আছে, এটা তো চর্চার বিষয় বাবা, সময় দাও, লেগে থাকো, আমাদের সাথে যোগাযোগ রাখো, তোমার ইচ্ছা থাকলে হবে। এবং সময়ের সাথে সাথে আপনি পরিণত হয়েছেনও। আমরা ঠিক এই জায়গাতেই আসলে আপনাকে একটু সেই দিনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। প্রথম দিনে সেই কমেন্ট্রিটা কেমন ছিল, বা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ধরন থাকে, আপনার ধরনটা কেমন ছিল আমরা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। প্রথম দিন তো ওইটাই ওখানে স্যারের সামনে, কিন্তু আমি যদি একটু দর্শকদের জন্য যদি একটু কমেন্ট্রি করেই আমাদেরকে সেই সময়টা ফিরিয়ে নিয়ে যান। প্রথম দিনের কমেন্ট্রিটা এরকম বা যে কোনোটা, না আমি আমি হয়তো একটা কাল্পনিক কমেন্ট্রি একটা পর্যায়ে আপনাদের ডেফিনেটলি শোনাবার চেষ্টা করব, কিন্তু প্রথম দিনের ওই ইভেন্টটা ছিল এইরকম। ধন্যবাদ শ্রদ্ধেয় খোদাবক্স মৃধা, দর্শক মন্ডলী, রাজশাহী স্টেডিয়ামের এই হ্যান্ডবল মাঠ থেকে আমি শামসুল ইসলাম আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। রাজশাহীর দুটি উপজেলা প্রতিদ্বন্দ্বিতা করছে, স্বাগতিক বোয়ালিয়া উপজেলা এবং বাঘা উপজেলার মধ্যকার লড়াই। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছেন, সাবিনার হাতে বল থ্রো করে দিয়েছেন সামনে, রুবিনা বল পেয়েছেন রুবিনার কাছ থেকে, এইভাবে হ্যান্ডবলের কমেন্ট্রি তো চলছিল। পাসিং বল পাসিং করছে, জাম্প করে 7 মিটার থেকে থ্রো করলেন গোলের উদ্দেশ্যে, এইরকম। আমি ক্রিকেটের একটা কমেন্ট্রি কি এখনই শুনিয়ে দেবো? আমরা শুনতে চাই। সাম্প্রতিক একটা ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি থেকে যদি বলি, এই মাত্র কদিন আগে আমরা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ ওয়ানডে সিরিজটা কভার করলাম, যেখানে বাংলাদেশ 2-1 সিরিজটা জিতেছিল। মুস্তাফিজুর রহমান বল করছেন মিডিয়া প্রান্ত থেকে, দৌড় শুরু করলেন, সামনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন কিং, বাঁহাতি বোলার ডানহাতি ব্যাটার। মুস্তাফিজ ওভার দ্য উইকেট বল করলেন অফ স্টাম্পের একটু বাইরে, লেংথ বল অ্যাওয়ে সুইং করে বেরিয়ে গেল। কিং অবশ্য দেখে শুনে ছেড়ে দিলেন। সাজানো ফিল্ডিং ঠিকই আছে, অফ সাইডে 5 জন, অফ সাইডে 4 জন। নেক্সট ডেলিভারিটি করবার জন্য মুস্তাফিজ আসছেন তার
বোলিং মার্কে মিডিয়া প্রান্তে এইমাত্র তিনি ঘুরলেন, দৌড় শুরু করলেন, কোনাকুনি দৌড়ে এসে বল করেন, ক্লোজ টু দ্য স্টাম্প বল করেছেন, দুর্দান্ত ডেলিভারি, অফ স্টাম্পের একটু বাইরে পড়ে বাঁকে ভেতরে সুইং করে এসেছিল, ব্র্যান্ডন কিং ঠিকভাবে খেলতে পারেননি, ইনসাইড এজ লেগে প্যাডে লেগেছে, যাত্রায় বেঁচে গেলেন, একটা উইকেট পেতেও যেন পেলেন না মোস্তাফিজ। দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্তে এই মুহূর্তে হোম অফ ক্রিকেট, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট ডেলিভারি নিয়ে আসছেন মোস্তাফিজ, ব্র্যান্ডন কিং উসখুস করছেন একটা বড় শট খেলার জন্য, অফ স্টাম্পের বাইরে সুইং নিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাট চালিয়েছেন কিং, এজ লেগেছে, বল ভাসতে ভাসতে যাচ্ছে, ডিপ থার্ড ম্যানে তাসকিন আহমেদের লম্বা হাত, তালু পেতে তিনি ধরে নিলেন প্রথম সাফল্য বাংলাদেশের জন্য। ওয়েস্ট ইন্ডিজ 24-1 উইকেটে মোস্তাফিজের মাধ্যমে ব্রেক থ্রু পেল পাওয়ার প্লের মধ্যেই বাংলাদেশ। চমৎকার চমৎকার স্যার, চমৎকার। আসলে প্রত্যেকটা ধারাভাষ্যই তো আসলে লাইভ, মানে আমরা যেটা জানি যে আমরা যখন নিউজেও থাকি মানে 1 সেকেন্ডের জন্য ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না, মানে এই যে মনোযোগটা মানে অ্যাট এ টাইম, সেটা 10 মিনিট হতে পারে, 20 মিনিট, 30 মিনিট, এই যে রান করা, চ্যালেঞ্জ থাকে তো নিশ্চয়ই স্যার। আমরা একটু শুনি ছোট্ট ছোট্ট করে যে না, এখানে আমরা যখন মাঠে কমেন্ট্রি করি, জি, লট অফ ইনফরমেশনস অ্যারাউন্ড ইউ, আপনি কোন সময় কোন ইনফরমেশনটা পিক করে সিনক্রোনাইজ করে থ্রো করবেন, এইটাই হচ্ছে একটা শিল্পিত আর্ট। কমেন্ট্রি আপনিও করবেন, উনিও করবে, আমিও করব, মানুষ এই তিনজনের মধ্যে তিনজনকে আলাদাভাবে রিসিভ করবে একদম। তাহলে আমাকে যদি বেটার রিসিভার হতে হয়, শ্রোতাদের মন জয় করতে হয়, তাহলে ডেফিনেটলি আমার কাছে কিছু বৈশিষ্ট্যপূর্ণ গুণ ক্যারি করতে হবে। তো আমাদের সামনে পুরো মাঠটা থাকে যেখানে খেলোয়াড়রা খেলছে, আমরা বেশ দূরে শীতাতপ নিয়ন্ত্রিত কমেন্ট্রি বক্সে থাকি। আপনি যদি এখন বলেন যে আমি ওই কমেন্ট্রি বক্সে উইকেটের পেছনে আছি, প্রত্যেকটা বলের সুইং, টার্ন, এজ, এভরিথিং পরিষ্কারভাবে বুঝতে পারছি না, এত কিছু দেখা যায় না আমাদের হিউম্যান আই, অত দূরের দৃশ্য এত ক্লোজলি দেখা যায় না। ইয়েস, উই আর ফরচুনেট এনাফ, আমাদের সামনে এখন একটা টেলিভিশন মনিটর থাকে যেখানে আমরা প্রতিনিয়ত রিপ্লেস গুলো দেখতে পাই। টিভি প্রোডাকশন, রেডিও প্রোডাকশনের মধ্যে অলমোস্ট 3 সেকেন্ডের একটা ডিলেনেস থাকে। সো আমরা যেহেতু রেডিওর জন্য মোস্টলি কাজ করি, আমরা ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, শ্রোতারা কিন্তু একটু আগে পেয়ে যায় রেডিওতে, তো ওইটা আমরা ফিল্ড থেকে ডাইরেক্ট দেই। এই কারণে আরেকটা জিনিস থাকে, জায়ান্ট স্ক্রিন থাকে, ডিজিটাল স্কোর বোর্ড, যেটা এখানে লট অফ ইনফরমেশনস ইউ হ্যাভ। এর পাশাপাশি ম্যানুয়াল স্কোর বোর্ডটাও থাকে। সো আই হ্যাভ 4 অপশনস অ্যারাউন্ড মি, এইখান থেকে প্রয়োজনীয় মুহূর্তে তথ্যগুলো আমি নেব এবং আমার মতো করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করব। কোনটা নেবেন এবং কোনটা সাজিয়ে গুছিয়ে আগে আপনি ডেলিভারি দিবেন। এইজন্য ওই যে বলছিলাম না, ইউ হ্যাভ টু বি এ কুইক লার্নার, ইউ হ্যাভ টু বি এ শার্প ওয়ান, এবং প্রত্যুৎপন্ন মতিত্ব গুণ সম্পন্ন হতে হবে, খুব দ্রুত পিক করতে হয় এইগুলো। আপনি তো ফাম্বল করতে পারবেন না, আপনি তো পজ দিতে পারবেন না, স্পেশালি ফর রেডিও। টিভিতে সেই স্পেসটা আছে। এই যে ধাপে ধাপে সামনের দিকে আগানো, এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, যে পরিশ্রম, সাধনা, নাকি আর কি কি দরকার হয়? না, ডেফিনেটলি প্রথম হচ্ছে যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম কিন ইন্টারেস্ট অন দ্যাট পার্টিকুলার জব অর এরিয়াস। তো ওইটা যদি থাকে, শুধু ইচ্ছা থাকলেই তো হবে না, সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করবার জন্য আপনাকে ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আমরা কিন্তু দেখবেন যে যখন ক্যারিয়ার বিল্ড আপের সময় আমরা খুব বেশি ইনভেস্ট করতে চাই না, অর্থাৎ বাবা মারাও পড়াশোনা শেষ করেছো, চাকরি পাবা, কিন্তু চাকরি পাওয়ার আগে চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করতে বেশ কিছু প্রশিক্ষণ লাগে, গাইডস লাগে, হেয়ার এন্ড দেয়ার মুভ করতে হয়, একাধিক চাকরির পরীক্ষা দিতে হয়। এই সময় বাবারা বা গার্ডিয়ানরা ফান্ডিং করতে চান না, বা আমরা নিজেরাও নিজেদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য ইনভেস্ট করতে চাই। আমার মনে হয় যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ যা সামনে আসে, আমার ক্যারিয়ার প্ল্যানের সাথে যেগুলো ম্যাচ করে, ম্যাচ না করলেও টু গেইন সাম এক্সট্রা বিট অফ এক্সপেরিয়েন্স, ওই যে বললাম কোন শিক্ষা কখন কিভাবে আপনাকে টার্ন ব্যাক করে দেবে ইউ নেভার নো। তাই কিছু কিছু জানা, এই জিঘাংসা মনটা থাকলে হবে কি আপনি সমৃদ্ধ হবে। তো কমেন্ট্রির ক্ষেত্রেও তাই, আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন, বড় স্বপ্ন দেখবেন ডেফিনেটলি, তাহলে আপনি স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন। যেমন আমি একটা সময় কমেন্ট্রি করব, কমেন্টেটর হব, তখন দেখতাম যে বাংলাদেশ বেতারে কমেন্ট্রি হচ্ছে, 3টা বাংলার পর একটা ইংরেজি, শামীম আশরাফ চৌধুরী কমেন্ট্রি করছেন। আমার ড্রিম ছিল যে
ওই ইংরেজি স্লটে একমাত্র শামীম আশরাফকে দেখি, হু ইজ আফটার হিম। জি ওই জায়গাটা কি আমি নিতে পারি না? এই স্বপ্নটা আমি ওই 95, 96, 97 এর দিকেই বাহ। দেখেছি। কিন্তু দেখেন ওই স্বপ্নটা আমার পূরণ হয়নি ঠিকই, অথচ ওই মানুষগুলোর পাশে বসে আজকে আমি কমেন্ট্রি করছি, আমি বাংলা ভাষায় করছি, রেডিও টেলিভিশন বিভিন্ন মাধ্যমে করছি। আমি ইন্টারন্যাশনাল সার্কিটে এলিট প্যানেলে যেতে পারিনি, কিন্তু নেক্সট লেভেলে আমি পৌঁছে গেছি। জি একদম। So, ওই ড্রিমটা ওই লেভেলের থাকতে হবে। এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল সার্কিটে কমেন্ট্রি করার জন্য আপনার কিছু সীমাবদ্ধতা আছে। জি। সেটা হচ্ছে মোস্টলি প্রোডাকশন হাউসগুলো চায় যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইন্টারন্যাশনাল ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড। এই জায়গাটা ছাড়া জি। নিতে চাচ্ছে না এখন। আচ্ছা, আচ্ছা। একটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু এটা কি ঠিক আপনি মনে করেন? এইটা সব সময় ঠিক তা আমি বলবো না। একজন ক্রিকেটার হলে যে তিনি ভালো প্রেজেন্টেবল হবেন তা না, একদম। মানে এটা কম্বিনেশনটা দরকার। ইফ সামবডি উইদাউট হ্যাভিং ইন্টারন্যাশনাল ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড, ইফ হি ক্যান ডেলিভার্ড এন্ড হি মানে টেকনিক্যালি সাউন্ডনেস যদি তার থাকে, ক্রিকেট সম্পর্কে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে, পার্টিকুলার স্পোর্টস সম্পর্কে পর্যাপ্ত টেকনিক্যালিটিস নলেজ থাকে, তো ওয়াই নট, তাকে আমরা সুযোগ দেবো। আর দিন শেষে কমেন্ট্রিটা কিন্তু মাইক্রোফোন আর স্পিকারের খেলা তো, বাচিক শিল্পই তো এটা। জি। একদম। আপনার শব্দ ভান্ডার সমৃদ্ধ থাকতে হবে, শুদ্ধ প্রমিত উচ্চারণ থাকতে হবে, তাৎক্ষণিক উদ্ভাবন। স্পন্টেনিয়াস ডেলিভারি থাকতে হবে, রিদম থাকতে হবে, ওভারল্যাপিং করবার মতো মডুলেশন পাওয়ারটা থাকতে হবে, খেলার সাথে আপনি দোলাবেন আপনার শ্রোতাকে। সো দিস আর দ্য মানে ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ টু হ্যাভ। তাহলে এর সাথে আপনার ক্রিকেটিং আর স্পোর্টস সেন্স এন্ড নলেজ উইথ সাম টেকনিক্যাল ডিটেইলস, একদম। তাহলেই তো হলো। ওয়াই নট? তো আমাদের হচ্ছে যে চারপাশে এখনকার প্রজন্ম ওইভাবে সুযোগ দিতে চায় না, সে কারণে হয়তো আমিও সুযোগটা পাইনি। হ্যাঁ, এখন কিন্তু বেশ কিছু স্পেশালাইজড টেলিভিশন চ্যানেল চলে এসেছে যারা স্পোর্টস নিয়ে কাজ করছে, তারা কিছু কিছু সুযোগ তৈরি করছে ইয়াংস্টারদের জন্য। সো ইয়াংস্টার্স আর ভেরি লাকি। আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছি। জি। বিং এ সিনিয়র, আমি কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারির কারেন্ট, তো আমার কিছু রেসপন্সিবিলিটি আছে আমার কমিউনিটির জন্য। যারা এই শিল্পে আসতে চায় তাদের পথটাকে আরো কত মসৃণ করে দেওয়া যায়, সেই কাজগুলো আমরা বিহাইন্ড দ্য স্ক্রিন করছি। আমাদের সভাপতি ডাক্তার স্যার, আপনি তো রেডিও টেলিভিশন স্টুডিও এবং আমি একই সাথে বলবো যে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আগামী প্রজন্মের কাছে আসলে কি বার্তা পৌঁছাচ্ছেন বা কি অবজার্ভ করছেন আপনার জায়গা থেকে, যে প্রজন্ম কি ধারাভাষ্য যে একটা ব্যাপার, এটা যে একটা শিল্প, এটাকে আসলে গ্রহণ করতে পারছে বা শেখার চেষ্টা করছে? না, মাশাআল্লাহ, কমেন্ট্রি সেক্টরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আচ্ছা। আমি বর্তমান প্রজন্মের যারা কাজ করছে, তরুণরা যারা এগিয়ে আসছে, তারা বেশ জেনে শুনে বুঝে বোথ বাংলা ইংরেজি ভাষার উপর দক্ষতা নিয়ে ক্রিকেটটা বা ওই সংশ্লিষ্ট স্পোর্টস বুঝে আসছে। এরকম অনেক মেধাবী তরুণকে পেয়েছি যারা নাপিয়ে কাজ করে বেড়াচ্ছে আমাদের চারপাশে, আমাদের সাথে। আচ্ছা। কখনো কখনো আমাদেরকে ছাড়িয়েও যাচ্ছে তারা, তখন বুকটা গর্বে ভরে ওঠে, ভালো লাগে। শিক্ষকের সার্থকতা তো সেখানে, যদি শিক্ষককে ছাড়িয়ে তার স্টুডেন্ট আরো উপরে উঠতে পারে, তো ওই জায়গায় আমার ভালো লাগে। একটা বিষয় আছে তরুণদের জন্য মেসেজ ক্লিয়ার, যে বাংলাদেশে বা আশেপাশের দেশগুলোতেও কমেন্ট্রি এখনো কিন্তু ফুল টাইম প্রফেশন হিসেবে নেয়ার মতো জায়গায় আসেনি। তো এইটা মাথায় রেখে যেন তরুণরা এই জায়গাতে ধাবিত হয়। অবশ্যই নিজেকে ওয়েল প্রিপেয়ার করবে, কোয়ালিটি দিয়েই সামনে এগোতে হবে। যদিও ধরপাকড় চলে বাংলাদেশে, ব্যতিক্রম নয়, কিন্তু স্টিল ইউ হ্যাভ টু বিলিভ উইদিন ইয়োর পারফরমেন্সেস। জি, এবং সেই তরুণদের জন্য আপনি যদি বলি যে ছোট ছোট করে কাজও করে চলেছেন, ছোট বলবো না, একরকম বড় পরিসরই আমরা বলবো। আপনি আপনার সেই ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টার স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এটার পেছনের গল্পটা যদি আমরা ছোট্ট করে একটু শুনি। ওইটা তো আমরা হচ্ছে যে খেলাধুলা করি একই সাথে, আমি অনেকগুলো কাজ একসাথে করেছি। নিজে খেলতাম, আমাদের স্থানীয় ক্লাবের মাধ্যমে ছোটদের জন্য টিম করতাম, অর্থাৎ সাংগঠনিক কাজ করেছি ওই একই সাথে। কোচিং করিয়েছি, ওদেরকে নিয়ে কোচিং করিয়ে টিমটা খেলাতে নিয়ে গেছে, আন্ডার 14 আমাদের পাড়ার টিম। এই কাজগুলো হয়েছে। আরেকটা কাজ আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার নতুন প্রজন্মকে মানে স্পোর্টসে ধাবিত করবার জন্য, আগ্রহী করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ফোরাম থেকে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ করেছি। গার্ডিয়ানদের
অ্যালার্ট করেছি যে ইয়েস পর্যাপ্ত খেলাধুলা কোকারিকুলার অ্যাক্টিভিটিজের সুযোগ করে দিতে হবে। আচ্ছা। এইগুলো বিভিন্ন মিডিয়াতে লেখালেখির মাধ্যমে, অনুষ্ঠান ইভেন্ট আয়োজনের মাধ্যমে এই মেসেজগুলো দেওয়ার অনবরত চেষ্টা আমাদের চলছে। এবং আপনি করেও যাচ্ছেন সেটা। স্যার, আপনি তো 1500-র বেশি ক্রিকেট এবং 800-র বেশি ফুটবল ম্যাচে ধারাভাষ্য করেছেন। এর মধ্যে কোনোটা কি আসলে স্মৃতির মণিকোঠায় আছে? একটা ম্যাচের কথা তো আমি ভুলবো না, হোম অফ ক্রিকেট মিরপুরে এশিয়া কাপের ফাইনাল, পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ 2 রানে হেরে গেল। সেদিন আমি কমেন্ট্রি বক্সে নাসির, সাকিব, অন্যান্য খেলোয়াড়দের সেই অশ্রুসিক্ত নয়ন আমাদের চোখে জলজল করে ভাসছে। আচ্ছা। আমার মনে হয় আবেগে সেদিন আমরাও তাদের মতো কেঁদে দিয়েছিলাম। কিন্তু অ্যাজ এ কমেন্টেটর আমি কিন্তু এখানে একজন নিরপেক্ষ পারফর্মার। ওকে ফাইন, বাংলাদেশের খেলা, বাংলাদেশের টান ভেতর ভেতর কাজ করবে, কিন্তু আমি শব্দ চয়নে খুব মাথায় রাখতে হচ্ছে যে ইম্পার্শিয়াল থাকা যায় কতটা, থাকতে হবে। দ্যাটস মাই ডিউটি। সো কমেন্ট্রি বক্সে কমেন্ট্রি করে ওই রকম দুঃসহ স্মৃতির বর্ণনা তুলে ধরা আরো দুঃসহ অভিজ্ঞতা। তো ওই জায়গাটা কিভাবে ওভারকাম করছেন, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর শিওর অ্যাজ এ কমেন্টেটর। আমার মনে হয় যে আমি প্রফেশনালি সেই জায়গাগুলো উতরে গেছি। কিংবা টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের মাঠে ভারতের সাথে মাহমুদুল্লাহ মুশফিক কোন একটা পার্টিকুলার ম্যাচে মাত্র 2 রান লাগে, 4 বল ছিল, ওরা ছক্কা মেরে শেষ করতে গিয়ে আসলে আউট হয়ে গেছিল, ম্যাচটা আমরা হেরেও গিয়েছিলাম। ওইরকম ম্যাচের বর্ণনা দেওয়ার সময় মাথা ঠান্ডা রেখে সাবলীল কথা বলে যা, ইটস রিয়েলি টাফ, মানে ফর এ ন্যাচারাল হিউম্যান বিং। ইয়েস, আমরা সেই জায়গায় ওই চ্যালেঞ্জগুলো খুব সাকসেসফুলি ওভারকাম করে বেরিয়ে এসেছি। এরকম অজস্র স্মৃতি আছে লম্বা ক্যারিয়ারে। আর ক্রিকেট, ফুটবল, মেজর ইভেন্টের বাইরে হকির কথা আপনি বলেছেন, রোল বল নামের কিছু খেলা আছে, ভলিবল, কাবাডি, ইভেন ব্যাডমিন্টন, মানে এখনো খেলা নাই যা নিয়ে কমেন্ট্রি করিনি। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন ভাই আপনি কি সর্বজান্তা, মানে সবকিছুই জানেন, এত না, সবকিছু এত লেভেলে জানি না, ইনডেপথ বা সবকিছুর আমি এক্সপার্ট না। আমি খেলেছি ক্রিকেটটাই বেসিক্যালি, অন্যান্য খেলা যৎসামান্য খেলেছি, কিন্তু পড়ে শুনে যতটা জেনে নিতে হয় ততটা জেনেছি। আর কমেন্ট্রির ক্ষেত্রে যেহেতু স্পেশালাইজেশন নাই, এমন কোনো ব্যাডমিন্টন এক্স প্লেয়ার নাই যাদেরকে নিয়ে এসে কমেন্ট্রেটর হিসেবে কাজ করিয়ে দেওয়া যাবে, হয়তো দে নো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, বাট ডেলিভারিটা নাই, ভয়েস নাই, বা শব্দ চয়নের এবিলিটিটা ঘাটতি আছে। সো আমাদেরকেই রেডিও টিভিতে ওই কাজগুলো কমনলি করে যেতে হবে, হোয়াট এভার দ্য ইভেন্ট। তো এই কাজগুলো আমরা এভাবে সাকসেসফুলি করেছি। ওই অর্থে ক্রিকেট, ফুটবল, হকির বাইরেও অন্যান্য অনেক ইভেন্টে আমাদের কাজ করতে হয়েছে। বিভিন্ন সময় বাংলাদেশ বেতারের পক্ষে আমি ওবি সেকশনে কাজ করেছি অ্যাজ এ প্রেজেন্টার, অ্যাজ এ কমেন্টেটর। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতির বিভিন্ন অনুষ্ঠানের ধারাবাহিক বর্ণনা বেতার শ্রোতাদের জন্য অনর্গল বলে যেতে হচ্ছে। ওই যে এক্সট্রম্পো অনবরত কথা বলতে পারার যোগ্যতাটা, দক্ষতাটাই আসলে এখানে হেল্প করে। এন্ড কন্টেন্ট ম্যাটেরিয়াল কিছু থাকে ডেফিনেটলি পেপারস। সামনের দিনগুলোর জন্য পেশাগত কোনো স্বপ্ন বা লক্ষ্য আছে? স্বপ্ন তো অনেক বড়, স্বপ্ন অনেক বড় এইরকম যে আরো বেশ কিছু বিশেষায়িত স্পোর্টস চ্যানেল হোক। আপনি জানেন যে রেডিও ইন্ডাস্ট্রিটা রাইট নাও খুব মুখ থুবড়ে পড়েছে সোশ্যাল মিডিয়া, নিউ মিডিয়া এগুলো আসার পরে। আমি জানি না রেডিও মিডিয়াটা আবার রিভাইভ করবে কিনা। এখানে অনেক তরুণের কাজ করার সুযোগ হচ্ছিল, আমরা বেটার কন্ট্রিবিউট করতে পারতাম। এবং আপনি কমেন্ট্রির ক্ষেত্রে মজা যদি খোঁজেন, মানে আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন অ্যাজ এ কমেন্টেটর, আপনি টিভিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি রেডিওতে? আমি বলবো যে আমি রেডিওতে যতটা এনজয় করি, মানে রেডিওতে ইউ আর ডুইং ফর দ্য ব্লাইন্ডার। অনেক কথা বলতে হয়, অনেক মুনশিয়ানা স্কিল দেখানোর সুযোগ এখানে আছে, যেটা টিভিতে লিটারেলি নাই। আচ্ছা, টিভিতে বর্তমানে টেকনিক্যাল অ্যানালাইসিস, কালার কমেন্ট্রির নামে কখনো কখনো ক্রিকেট কোচিং শেখানো হয়। ভাই, একজন সাধারণ দর্শক ক্রিকেট কোচিং শেখার জন্য টিভি পর্দার সামনে বসে খেলা দেখছে না। ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড। তো এই জায়গাগুলো আমাদের পরিমিতি বোধের জায়গাটা অনেক সময় অনেকে হারিয়ে ফেলি, হারিয়ে যায় কারো কারো। পরিমিতি বোধ, এই একটা শব্দ দিয়ে কিন্তু আমি অনেক কথা বোঝাবার চেষ্টা করছি। এমন একটা জায়গায় থাকতে হবে, শ্রোতা কি চায়, দর্শক কি চায়, আমার কতটুকু বলা উচিত, এই সেন্সগুলো না পরিপাটি রূপে থাকলেই আপনি একজন সার্থক পারফর্মার। জি, নিশ্চয়ই স্যার। স্যার, অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে গল্প করে, এবং অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। রাঙা সকালকে অনেক ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার মতো একজন অতি সাধারণ নগণ্য মানুষকে অতিথি হিসেবে দেখে কিছু কথা বলার সুযোগ করে দিলেন। থ্যাংক ইউ সো মাচ।
অনেক অনেক শুভকামনা।